টু পিপলস রেডিও 91.6 এফএম এর লিসেনার যারা আছে তাদেরকে বলছি, আপনারা এখনই কিন্তু আমাদের ফেসবুক পেজ লাইভ দেখতে পাবেন যদি আমাদের ফ্যান পেজে ঢোকেন www.facebook.com/peoplesradiofm। আমি সজল খান আছি এবং আমাদের সাথে আছে মিস আর্ট বাংলাদেশ মেঘনা আলম। তিনি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বিশ্বের বুকে, এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং সেখান থেকে উইনিং হয়ে কিন্তু বাংলাদেশে ব্যাক করেছেন, এবং এটা আমাদের জন্য অবশ্যই গর্ব। বিজয়ের মাসে সেই বিজয় ব্যক্তির সাথে আমি আছি, মেঘনা আলম আপুর সাথে। আপু অলরেডি বললো যে আমাদের আজকে এই অ্যানিভার্সারি স্পেশাল শোতে মানে এসে তার অনেক ভালো লেগেছে, এবং এখানের যে মানে সাজসজ্জা সবকিছু মিলিয়ে তার মনটাও মানে অনেক ভালো লাগছিল। টিকটক নিয়ে কথা হচ্ছিল, আপু টিকটকও কিন্তু তৈরি করে ফেলেছে ইতিমধ্যে একটা। তো আপু টিকটক নিয়ে তোমার আসলে মানে এটার প্রতি কি ফোর্স দেওয়া হয়? মানে সবাই তো টিকটকেও অনেকে ফেভারিট হচ্ছে। টিকটক আসলে একদম নিউ। আমার টিকটক আইডি হচ্ছে মিস বাংলাদেশ মেঘনা। সো ইফ ইউ ভিজিটেড ইউ উইল সি যে আমি একদম রিসেন্টলি স্টার্ট করেছি ভিডিও মেকিং। তো প্রথম দিকে এটা নিয়ে আসলে এক ধরনের নেগেটিভ ভিউ পয়েন্ট আমি দেখেছি পাবলিকের কাছ থেকে, বাট যখন আমি নিজে আসলে প্ল্যাটফর্মটা জয়েন করলাম আমার কাছে মনে হলো যে এটা আসলে নতুন কিছু, কারণ আমরা তো অনেক বছর ধরে ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করতে করতে কিছুটা বড় হয়ে গেছি। সো টিকটক আসলে একটা নতুনত্ব অ্যাড করে লাইফে, এবং সেখানে সব ধরনের ভিডিওই আছে, যেরকম এন্টারটেইনমেন্ট বেস ভিডিওস আছে, এডুকেশনাল ভিডিওস আছে। তো যার যার প্রেফারেন্স অনুযায়ী ইউ ক্যান ওয়াচ হোয়াট এভার ইউ লাইক। আর আমার মিস আর্ট জার্নি যেটা উইনিং এর প্রশ্ন, সেখানে হচ্ছে আমি ফাইনাল ক্রাউনটা আমি উইন করতে পারিনি, তবে আমি যেটা উইন করেছি সেটা হচ্ছে দুটো পুরস্কার আমি বাংলাদেশের জন্য জিতে এনেছি। একটা হচ্ছে পাবলিক চয়েস, জনতার পছন্দ, এবং আরেকটা হচ্ছে ট্যালেন্ট রাউন্ডে একটি ব্রোঞ্জ মেডেল। সেটা হচ্ছে সো এই দুইটা পেয়ে আমি আসলে অনেক কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছেও, এবং আমার অর্গানাইজার এবং আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট করেছে থ্রু আউট দ্য প্রসেস, তাদের প্রতি আমি আসলে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ আমাদের কাছে খুব কম সময় ছিল এবং বাংলাদেশের এটা প্রথম পার্টিসিপেশন। আমরা একদমই আসলে কোনো আইডিয়া ছিল না যে কিভাবে কি করব। তবে আমার মনে হয় যে কোভিড সিচুয়েশনে একটা লকডাউনের মধ্যে থেকে আমরা যে একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে পার্টিসিপেট করতে পেরেছি এবং সেখানে আসলে উল্লেখযোগ্য দুইটা অ্যাওয়ার্ডও অর্জন করেছি, এটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই অনেক গর্বের বিষয়। ওয়েল, মিস আর্ট বাংলাদেশ মেঘনা আলম আছে আমাদের সাথে। আপনার বেশি বেশি কমেন্ট করবেন, অনেকেই অলরেডি কমেন্ট করতে শুরু করেছেন। এমডি হাসান লিখেছেন সাথে আছে, ধন্যবাদ ভাই। আপনারা সাথে আছেন বলেই কিন্তু পিপলস রেডিও 91.6 এফএম এখন 10 ইয়ার্স। সো এটা কিন্তু আসলে আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। আসলে এই অ্যাচিভমেন্টটা শুধু আমাদের না, আর মানে এই পিপলস রেডিও পরিবারের না, এই অ্যাচিভমেন্টটা কিন্তু মানে লিসেনার যারা আছেন আমাদের নিয়মিত, তাদের নিয়ে সবার। সো আপনারা সাথে থাকবেন। মেঘনা আপু, ছোটবেলার কথা বলছিলা যে মানে সেখানে মানে কখন মানে কিভাবে মানে তোমার স্টার্টিংটা, মানে ছোটবেলায় স্কুলটা কোথায় কেটেছে, মানে আরেকবার একটু বলো, যে আমি একটু মানে হঠাৎ করে ব্যাক করলাম লিসেনারদের জন্য। বিকারণ নুন স্কুল অ্যান্ড কলেজ, বেলি রোড ব্রাঞ্চ। সো ছোটবেলা থেকে আসলে আমার সব মেয়ে বান্ধবীদের সাথে হচ্ছে অনেক খাতির, আর ছেলে বন্ধু হওয়ার কোনো সুযোগই নেই, কারণ হচ্ছে আমি পড়েছি গার্লস স্কুল অ্যান্ড কলেজে। তারপর হচ্ছে আমার পরিবারে হচ্ছে আমার কোনো ভাই নেই, আমরা 4 বোন। তো অনেক সময় দেখা যায় 4 বোন বললে সবাই প্রশ্ন করে যে ভাই নেই। সো আমি বলি যে ইটস অ্যান এমটি পজিশন, আপনি চাইলে হতে পারেন ভাই। সো আমার পুরো লাইফটাই হয়েছে সব মেয়েদের মধ্যে। হ্যাঁ, সো আসলে নারীর লাইফের ভূমিকাটা কীরকম হয় এবং মেয়েদের মন মানসিকতাটা আসলে কেমন হয়, এবং আমরা কিন্তু অনেক রকম ভিউ পয়েন্ট সোসাইটি থেকে শুনি সবসময় যে মেয়েদের এটা করা উচিত, ওটা উচিত না, মেয়েদের এভাবে চলা উচিত। বাট আসলে মানুষ হিসেবে ইফ ইউ আর স্টেইং উইথ আ লট অফ উইমেন, তখন কিন্তু আপনি তাদেরকে আসলে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে এটা শুনতে একটু আনফেয়ার লাগবে, বাট আমার কাছে মনে হয় যে মেয়েরা ছেলেদের থেকে ইমোশনালি অনেক অ্যাডভান্সড হয়। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ এটা সাইন্টিফিক্যালিও প্রুভেন যে মেয়েরা মাল্টিটাস্কিং খুব ভালো করে। মেয়েদের ব্রেইন হ্যাজ দিস ডিফারেন্ট ক্যাপাসিটি অফ অনেক অনেক বিষয়কে একই সময়ে বোঝার, অনেক অনেক রকমের কাজ একই সময়ে করার, এবং বিভিন্ন রোল প্লে করার, এগুলো কিন্তু মেয়েরা খুব ভালো করতে পারে। সো আমার শিক্ষাটা আমি বলবো যে ছোটবেলা থেকে আসলে এই উইমেন্স বন্ডিংটা আমার লাইফে আসলে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। কারণ এখন যখন আমি কোনো একটা প্লেসে গিয়ে কথা বলি বা কোনো একটা ইম্পর্ট্যান্ট সেমিনার অ্যাটেন্ড করি, আমার আউটলুকটা কিন্তু সবসময় এমন হয় যে, আর ইভেন আমার সেলফ এক্সপ্রেশন বা অন্য কারো কথা বোঝার যে ওয়েটা, সবসময় আমি চেষ্টা করি ওই ছোটবেলা থেকে শিখে আসা যে উপলব্ধিগুলো, যে মেয়েরা কীভাবে চিন্তা করে, তাদের সমস্যাগুলো কী,
তো ওইগুলো আমি খুব ভালোভাবে রিলেট করতে পারি এবং সেই জিনিসটাই আমি সবসময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এবং ইন্টারন্যাশনালি বিউটি প্যাজেন্ট এটা কিন্তু আমি বলবো মেয়েদের জন্য আসলে অনেক পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম, কারণ এটা একমাত্র প্ল্যাটফর্ম যেখানে ইউ ডোন্ট হ্যাভ টু সিলেক্ট বিটুইন বিউটি অর ব্রেন। আমাদের সমাজে কিন্তু এটা প্রচলিত যে আইদার ইউ ক্যান বি বিউটিফুল গ্ল্যামারাস, বলে যে সুন্দর মেয়েদের মাথায় বুদ্ধি থাকে না, অর ইউ ক্যান বি সিরিয়াস, একদম অন্য কোনো প্রফেশনে একদমই গ্ল্যামারাস লাগা যাবে না। বাট বিউটি প্যাজেন্ট ইজ সামওয়্যার ওয়্যার ইউ ক্যান লুক গুড, ফিল গুড অ্যান্ড অলসো সার্ভ গুড ফর দ্য ম্যানকাইন্ড। ওয়েল পিপলস রেডিও 91.6 FM এর বিশেষ শোতে, অ্যানিভার্সারি শোতে আমাদের সাথে আছে মিস আর্ট বাংলাদেশ মেঘনা আলম। সো অনেকেই মিস আর্ট বাংলাদেশ আসলে এই বিষয়টা অনেকে পরিচিত না, মানে যারা আমাদের দেশে কিন্তু সবাই যে বা সবকিছু জানবে তা কিন্তু না, আমিও হয়তো অনেক কিছু নাও জানতে পারি। সো মিস আর্ট বাংলাদেশ এই বিষয়টা তুমি একটু মানে ডিসক্রাইব করো, বিষয়টা আসলে কি কনসেপ্টে এই ইয়াটা হয়ে থাকে, মানে কন্টেস্টটা হয়ে থাকে। আমাদের পুরো বিশ্বে 4টা বিউটি প্যাজেন্টকে আসলে বলা হয় বিগ ফোর অথবা হচ্ছে মেজর বিউটি প্যাজেন্টস। সারা বিশ্বে অসংখ্য হাজার হাজার বিউটি প্যাজেন্টস হয়ে থাকে ছোট বড় বিভিন্ন মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4টি বিউটি প্যাজেন্ট এবং সেগুলো আমাদের দেশের মানুষ তার মধ্যে 2টি হয়তো চেনে, যেমন মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স। মিস আর্থ হচ্ছে সেই 4টি মেজর প্যাজেন্টের মধ্যে একটি এবং এটি হচ্ছে প্রথমবার 2020 সালে বাংলাদেশে শুরু হয়েছে এবং সেখানে হচ্ছে ন্যাশনাল লেভেলে একটি কম্পিটিশন আমি জিতে মিস আর্ট বাংলাদেশ এই টাইটেলটি অর্জন করি এবং তারপর ইন্টারন্যাশনাল যে মিস আর্ট প্যাজেন্ট আছে সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। এবং মিস আর্ট এই বিউটি প্যাজেন্টটা এর প্যারালাল যে অন্য 3টি বিউটি প্যাজেন্ট রয়েছে তাদের থেকে অন্যতম এবং ভিন্ন, কারণ আমাদের এন্টায়ার ফোকাসটা হচ্ছে অন climate, on environmental conservation, on serving humanity এবং এখানে যারা পার্টিসিপেট করে তাদের একটা লং হিস্ট্রি অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাচিভমেন্টস রয়েছে। সো এই কন্টেস্ট্যান্টরা শুধু যে সুন্দর তাই নয়, তারা মেধাবী এবং তারা অত্যন্ত কাইন্ড এবং এই যে মিস আর্ট প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা চেষ্টা করে হচ্ছে এই কাইন্ডনেসটাকে নার্চার করতে। তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং ইউএন, ইউনাইটেড নেশনসের মতন অর্গানাইজেশন এবং বিভিন্ন দেশের যে মিনিস্ট্রিজগুলো রয়েছে তাদের সাথে তারা এক ধরনের সমন্বয় বজায় রাখে এবং দেশের এনভায়রনমেন্টের জন্য ভালো এরকম বিভিন্ন উদ্যোগে তারা এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সবসময় নিয়োগ করার চেষ্টা করে। ওয়েল আমরা জানলাম মিস আর্ট বাংলাদেশ আসলে বিষয়টা কি, অনেকে হয়তো জানে না, তাদের জন্যই কিন্তু আমাদের আজকে মিস আর্ট বাংলাদেশের উইনার, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সেই মেঘনা আলম আমাদের কিন্তু সেই বিষয়টা খুব ক্লিয়ার করে বলে দিল। আপনারাও যদি মিস আর্ট বাংলাদেশে এরকম কন্টেস্টে যেতে চান অবশ্যই তার কাছ থেকে আমি এই শো শেষে টিপস নিব। তো আপু আসলে মিস আর্ট বাংলাদেশ কিন্তু কিছু ট্রেনিং সবসময় করে থাকে তাদের মেইন বিউটি প্যাজেন্ট সিলেকশনের আগে। আপনারা চাইলে মিস আর্ট বাংলাদেশ সার্চ করতে পারেন অন ফেসবুক, অন গুগল এবং খেয়াল রাখতে পারেন যে ট্রেনিংগুলো কখন হয়। আপনার অর্গানাইজারদের সাথে ইন টাচ থাকতে পারেন, দে উইল অলসো গাইড ইউ। ওকে, মিস আর্ট বাংলাদেশ মেঘনা আলম আছে আমাদের সাথে। আপনার আমাদের ফেসবুক এখন লাইভে যে আছি এটা বারবার আপনাকে হয়তো বলে দিব আমি কিছুক্ষণ পর পরে, সেটা হচ্ছে শেয়ার করে দিন। আজকে আমাদের অ্যানিভার্সারি শো, আপুকে বলবো শেয়ার করে দিতে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি শো অবশ্যই আমরা সবাই চাই যে আমরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই এই বিশেষ শোটি আমরা শেয়ার করে দিব। তো অনেকেই কমেন্ট করছেন যে নাকিব ইমরান নাকিব লিখেছেন এটা কি কোনো মানুষ? ভাই কোন কোন মানুষের কথা বলছি আমি জানি না। আজকে কিন্তু আপনাদের সবার আমি কমেন্টই পড়বো, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। নেগেটিভটা আমাদের কাছে অবশ্যই একটা মানে জানার বিষয়, না কোনো ইংলিশ পাখি। অবশ্যই আমাদের সাথে এটা বাংলাদেশের একজন মানুষ মেঘনা আলম আছে আমাদের সাথে। আপুকে ইংলিশ পাখি বলা হয়েছে, মানে তোমার কাছে এটা কেমন লাগে? আমি তো মানুষ না, সে কিন্তু আসলে এটা পজিটিভলি নেওয়া যেতে পারে। আমাকে মানুষ বলতে হবে, পাখি বললে তো প্রবলেম। না, পাখি তো অনেকে মানে ভালোবেসে পাখি বলে যে আমরা যদি পাখি হতে পারতাম, উড়ে বেড়াতাম, বাট আমার এরকম কোনো ইচ্ছে নেই। আমি অনেক হ্যাপি বিং আ হিউম্যান বিং আ ওমেন। আই এনজয় মাই লাইফ অ্যাজ আ মিস আর্ট বাংলাদেশ উইনার। ইয়েস, মিস আর্ট বাংলাদেশ উইনার। সো এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে যে ভাই আপনারা যারা কমেন্ট করছেন, মানে আমাকে এই যে মিস আর্ট বাংলাদেশের সম্পর্কে বললেন, আপনার কমেন্টটা আমার ভালো লেগেছে কিন্তু খারাপ কিন্তু লাগেনি। যে পাখি বলা হয়, আমার আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ছিল ইংলিশ ভার্সন। আচ্ছা আচ্ছা। এবং আমার
বয়স যখন 10 বছর বা আরও কম, তখন থেকে আমি আসলে অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার কাজ করা শুরু করি। সো আমার কাজের ক্ষেত্রটা এমন ছিল যে আমাকে কন্টিনিউয়াসলি 24/7 ইংলিশে কথা বলতে হতো, এবং বিশ্বের বিভিন্ন দেশ, অলমোস্ট হচ্ছে 60 আপ কান্ট্রিজ হবে যেখানে আমি মানে যাদের কনফারেন্স বা হচ্ছে ইন পার্সন ইন্টারপ্রিটেশনের কাজ করেছি। তো এই কন্টিনিউয়াসলি আসলে ইংলিশ কথা বলাটার কারণে এখন আমার ব্যক্তিগতভাবে আমি এটাতে বেশি স্পন্টেনিয়াস ফিল করি। তবে এখানে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশকে আমি একদমই অন্তর থেকে ধারণ করি, কেননা আমি যখনই বলি আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, সেখানে কিন্তু আমার রুটস, আমার ভিত্তিটাই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে রিপ্রেজেন্ট না করলে আমি ইংলিশ পাখি হই, বাংলা পাখি হই, যেটাই হই না কেন, মানে কোনো কিছুরই কোনো ভ্যালু থাকবে না। সো বাংলাদেশের মানুষের ভালো কোন কাজ করলে হয়, বাংলাদেশের অর্থনীতি ভালো কোন কাজে হয়, বাংলাদেশের এনভায়রনমেন্ট, পরিবেশের ভালো কোন কাজে হয়, এটা চিন্তা করাটাই কিন্তু হচ্ছে আসল। এখন আমি সেটা কোন ল্যাঙ্গুয়েজে চিন্তা করছি বা প্রকাশ করছি সেটা এত বেশি ইম্পর্টেন্ট না। এক্স্যাক্টলি, আসলে আপু যে কথাটা বলেছে, মানে আমাদের কিন্তু এটা আসলে বুঝতে হবে যে আসলে আমরা মানে মানুষ অনেক কিছুই বলবে আপনাকে, হয়তো যারা আমরা মানে সাধারণ মানুষ যারা আছি তারাও কিন্তু অনেক কথাই আমরা একজন আরেকজনকে সম্পর্কে বলে থাকি, কিন্তু তার অ্যাচিভমেন্টটা কিন্তু আমরা দেখি না। তো অ্যাচিভমেন্টটা বিষয়ে আমাদের বেশি নজর দিতে হবে, কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এবং সেখান থেকে উইনার হয়ে আসাটা এটা কিন্তু চারটেখানিক কথা না। সো এই কাজটা আমাদের মেঘনা আপু কিন্তু করেছে। তো এটা কিন্তু তার শুধু একার জন্য না, সেটা কিন্তু এটা মানে টোটালি আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়, কারণ এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যখন একটা মানুষ মানে আসে তখন সেটা কিন্তু পুরো বাংলাদেশেরই সুনাম হয় যে বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করেছে এবং সেখান থেকে সে উইনিং একজন পার্সন। তো মেঘনাপুর কাছে আবার একটু ফিরবো, আবার একটু কমেন্ট সেকশনে যাই। এমডি হাসান লিখেছেন সাথে আছি, ধন্যবাদ ভাই, আপনার সাথে থাকবেন। পিপলস রেডিও ইউনিভার্সিটি অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে, এবং শুধুমাত্র এই ইউনিভার্সিটি কেন, আমরা কিন্তু আমাদের স্লোগানই হচ্ছে উৎসবে আনন্দে প্রতিদিন। আমরা কিন্তু উৎসবেও থাকবো আনন্দে এবং সব সময় থাকবো আপনাদের সাথে। তো কথা হচ্ছিল মেঘনা আপুর সাথে, আবার একটু ফিরে যাই আপুর কাছে। আপু, বিশ্বের তুমি যখন মানে এই মিস আর্ট বাংলাদেশে মানে পার্টিসিপেট করতে গেলে, তো তখন অনেক দেশের মেয়েরাই তো ওখানে ছিল। সো তাদের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল? মানে অনেক অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ আমাকে পুরো ইন্টারন্যাশনাল প্যাজেন্টে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে হচ্ছে আমার কম্পিটিটর। এবং আমি অনেক সময় বলে না যে একজন আরেকজনের সাথে আমরা যখন লড়ছি যে কে জিতবে, তখন কিন্তু আসলে এক ধরনের কম্পিটিশন বিরাজমান থাকে যে আমরা সাপোর্ট করব কি করব না। বাট আমি খুবই অবাক হয়েছি যে যেই জিনিসটা আমি জানি না ওরা আমাকে ইনফর্ম করছে। আমরা একটা সুন্দর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আসলে সব কন্টেস্টেন্টরা একজন আরেকজনের সাথে কানেক্টেড ছিলাম পুরো প্যাজেন্টের সময়টাতেই, এবং কখন কোন আপডেটসটা হচ্ছে, কোন চেঞ্জেসটা দরকার হচ্ছে, তারা আসলে নিজ উদ্যোগে একজন আরেকজনকে ইনফর্ম করতো যে তুমি কি জানো এখানে এই আপডেটটা হয়েছে বা তুমি এটা মিস করো না। তো দ্যাট হ্যাজ বিন সুপার হেল্পফুল। এবং আমার মনে হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে আসলে যারা কাজ করে বা যারা নিজ নিজ দেশকে রিপ্রেজেন্ট করে, তাদের সবার মধ্যে না এক ধরনের হিউমিলিটি থাকে। এটা হয়তো আপনিও খেয়াল করবেন যে এই মন থেকে আসলে এই কোঅপারেশনের স্পেসটা না থাকলে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করা বা রিপ্রেজেন্ট করা যায় না। আপনি যতই মেধাবী বা ট্যালেন্টেড হন না কেন, আপনার মধ্যে যদি আসলে এই কোঅপারেটিভ মাইন্ডসেটটা না থাকে, তাহলে আপনি আসলে দেশের বাইরে কোনো কাজ করে বা অন্য দেশের মানুষের সাথে কানেক্ট করে কখনোই সফলতার কিছু করতে পারবেন না। ভেরি নাইস, মানে আমার খুবই ভালো লাগলো এই লাস্টের এই কথাটা। আসলে সফলতার জন্য মানে মানুষের কোঅপারেশনটাও অবশ্যই দরকার। মানে ওখান থেকে তুমি তো কোঅপারেট, মানে সবাই অনেক দেশের অনেক ধরনের অনেক রকমের মেন্টালিটির মানুষজন। হ্যাঁ, সেটা আফ্রিকান হতে পারে। আসলে কয়টি দেশ পার্টিসিপেট করেছিল ওই সময়? মোর দেন 85। ওয়াও, অনেক কম না 85। তাদের মধ্যে থেকে বাংলাদেশের মেঘনা আলম পার্টিসিপেট করেছে এবং সে উইন করেছে। এটা কিন্তু আসলেই আমাদের জন্য গর্বের বিষয়। বিজয়ের মাসে আমাদের পিপলস ইউনিভার্সিটির আজকে মানে ডিসেম্বর 11 তারিখ পিপলস রেডিওর অ্যানিভার্সারি চলছে। আপনারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট অবশ্যই পড়বো। অবশ্যই আপনাদের ভালোবাসা কিন্তু পিপলস রেডিও হাঁটি হাঁটি পা পা করে কিন্তু 10 বছরের পদার্পণ, মানে 10 ইয়ার্স অ্যানিভার্সারি কিন্তু মানে কম কথা না। আমরা আরও যেতে চাই, আরও সামনে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা থাকলে। আমাদের সেটটাও কিন্তু গ্রিন, ইয়েস, এবং देयर इज ফ্লাওয়ার্স, একদমই মিস আর্ট থিমে সাজানো। হ্যাঁ, মানে আমরাও গ্রিনটা পছন্দ করি। আবার মিস আর্ট বাংলাদেশ এখানে আসার পরে মানে তার তো
অলরেডি মানে সেই ব্যাস সবকিছু পড়িয়ে এসছে, খুবই ভালো লাগছে আপু তোমাকে। থ্যাংক ইউ। মানে আমি আসলে এক্সপেক্ট করতেছিলাম যে এরকম একটা কিছু হতে যাচ্ছে, সো আমার এটা খুবই ভালো লাগলো। আমাদের পিপলস রেডিওর পক্ষ থেকেও তোমাকে অনেক এই জন্য মানে এই ড্রেস আপের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো কারণ মানে আমরা সরাসরি একটা দেখার সুযোগ পেলাম মানে এই গেট আপে। সো আপু, পার্টিসিপেটের কথা তো বললাম যে তুমি অনেক দেশের অনেক মেয়েদের সাথে তুমি ওইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর অবস্থা ছিল। বাংলাদেশে যখন মিস আর্ট বাংলাদেশ হয়ে মানে মানুষের সামনে যাচ্ছ বা বা তোমার এখানে যারা সার্কেল আছে মিডিয়ায়, ছবি অঙ্গনে বা হোয়াট এভার যেটাই হোক না কেন, তাদের সাথে মানে তারা তোমাকে কিভাবে দেখছে, মানে তাদের কাছ থেকে, যেহেতু আমরা এখন বাংলার দিকে ফিরে আসলাম, বাংলাদেশ, তো এই বাংলাদেশের মানুষের তোমার মানে ফিডব্যাকটা কেমন পাচ্ছ? বাংলাদেশের মানুষের ফিডব্যাক এবং মিডিয়ার মানুষের ফিডব্যাক দুটো কিন্তু অনেক ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে অনেকেই মিস আর্ট বাংলাদেশ সম্পর্কে হয়তো কিছু কিছু নিউজ পেপারস এইভাবে করে জেনেছে। তো আমি সম্প্রতি একটা জিনিস দেখে খুব মজা পেয়েছি যে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা থাকে, আমরা সব অ্যাডমিশন টেস্ট সব কিছু আমরা Okay. করি, সো ওখানেও দেখলাম যে আমার ছবি, নাম, মিস আর্ট বাংলাদেশ ইনফরমেশনগুলো অ্যাড করা। সো এটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের প্রতিটি মানুষ যাকে হচ্ছে জেনারেল নলেজের জন্য এই বইটা পড়তে হবে বা তার চাকরির জন্য বা কোথাও অ্যাডমিশন টেস্টের জন্য পড়তেই হবে, সো আলটিমেটলি দে উইল হ্যাভ টু নো অ্যাবাউট মিস আর্ট বাংলাদেশ, ইভেন দো উই ডিড নট অ্যাডভার্টাইজ সো মাচ। যে মিস আর্ট বাংলাদেশের পক্ষ থেকে এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট না হলেও এখন শিক্ষার জন্য মানুষকে জানতে হচ্ছে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে তো এক ধরনের ব্যাপক প্রচার হচ্ছে। সো বাংলাদেশের মানুষের কথা যদি বলি, সেখানে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। ইনফ্যাক্ট আজকেও আমার একটা প্রোগ্রাম ছিল যে সেখানে ইন্সপায়ারিং উইমেন হিসেবে আমি মনোনীত হয়েছিলাম। তো এরকম অনেক কিছু অনেক প্ল্যাটফর্ম থেকে স্বীকৃতি পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমি যদি বলি মিডিয়ার কথা, হ্যাঁ, মিডিয়াটাই ওখানে আসলো। আমার ইমোজিটা কোথায়? এখানে যে মানে uncomfortable মিডিয়ার কথাটা মুখে, questionের জন্য ইমোজি। আচ্ছা, আমি মিডিয়ার কথাটা মানে মুখ থেকে বলার মতো না নাকি? এখানে আসলে অনেক আচ্ছা, এটা diverse, কেন, মানে এটা কেন, মানে তোমার কি হ্যাঁ। মনে হয় এটা কেন হয় মানুষের মানে একটা কথাবার্তা হয় যে কারণ হচ্ছে আমাদের দেশে বিউটি প্যাজেন্ট সেক্টরটা কিন্তু আসলে ওয়েল স্ট্যাবলিশ না। অনেকেই ভাবে যে বিউটি কুইন মানে হচ্ছে মডেল, হ্যাঁ, অনেকে বলে যে আরে ও তো মডেল। তারপর হচ্ছে ইনফ্যাক্ট মডেলিং প্রফেশনটাও কিন্তু অনেক রেসপেক্টেড হতে পারে, বাট কোনো কারণে আমাদের সমাজ ব্যবস্থা বা চিন্তাধারাটা এমন যে মডেলিংকে ধরা হয় যে খুবই সামান্য প্রফেশন। অনেক সময় মডেলসদেরকে, যেমন আমরা এরকম ওয়েস্টার্ন ড্রেস আপ করে থাকি, তো তারা ধরেই নেয় যে আমরা এরকম ড্রেস আপ করছি তার মানে হচ্ছে আমি অনেক ইয়াং, অর চাইলে আমাকে তুমি করে বলা যায়, আচ্ছা, অথবা হচ্ছে আমার যে প্রফেশনাল স্পেসটা ছিল আগে, রাইট, এখন অনেকে ভাবছে যে ও তো বিউটি প্যাজেন্ট করেছে তাহলে মনে হয় পিচ্ছি, হ্যাঁ। তো আচ্ছা। অনেকে আমাকে মানে ওই সিরিয়াস প্রফেশনাল ক্ষেত্রে এখন অনেকে বলছে আরে এই পিচ্ছি এখানে লিড করবে, এই পিচ্ছি এই কাজটা করবে, ও তো বিউটি প্যাজেন্ট করে, হ্যাঁ। সো এরকম একটু ইন্টারেস্টিং কিছু ফিডব্যাকও রয়েছে। তবে আমি ইম্পর্টেন্ট যে সেক্টরগুলো রয়েছে, যেমন আমি যদি আজকে কোথাও ভিসার জন্য অ্যাপ্লাই করি, অথবা হচ্ছে কোনো একটা কান্ট্রিতে একটা লিডারশিপ সামিট হচ্ছে, সেখানে যদি আমি কন্ট্যাক্ট করি, সো এরকম জায়গাগুলোতে দেখা যাচ্ছে মিস আর্ট বাংলাদেশ বা মিস বাংলাদেশ হিসেবে আমি অনেক বেশি সম্মান পাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে যে স্পেশালি অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হচ্ছে, যেটা হয়তো উইদাউট বিং মিস বাংলাদেশ পসিবল হতো না। আর যেটা মিডিয়ার ফিডব্যাকের কথা বলছিলাম, তো সেখানে এক ধরনের কনফিউশন আছে যে বিউটি প্যাজেন্ট্রিটা কি, মডেলিংটা কি। একজন মিস বাংলাদেশে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম থেকে হোক, মিস ওয়ার্ল্ড থেকে হোক, মিস আর্ট থেকে হোক, whatever you- তার কিন্তু আইডেন্টিটিটা হচ্ছে অনেক ব্রড, হ্যাঁ। এটা আমাদের দেশে দেখা যায় যে স্পোর্টসম্যান যারা রয়েছে ওদের আইডেন্টিটিটা কিন্তু খুব সারা দেশে থাকে, সবাই খুব ইজিলি অ্যাকসেপ্ট করে, মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ক্ষেত্রে করে। তবে অ্যাকচুয়ালি হচ্ছে বাই ডেফিনেশন পৃথিবীর সব জায়গাতে যে বিউটি প্যাজেন্টে উইন করে তাকে সমগ্র দেশ কিন্তু সাপোর্ট করে যে তুমি হচ্ছে আমাদের প্রতিনিধি, আমাদের রিপ্রেজেন্টেটিভ, এবং আমাদের মধ্যে থেকে এই যে মেয়েটা রয়েছে শি ইজ দ্য কুইন অফ দ্য কান্ট্রি, দ্যাটস দ্য কনসেপ্ট। তবে আমাদের দেশে সেই কুইন অফ দ্য কান্ট্রি কনসেপ্টটা এখন আসেনি। এখানে মিডিয়াতে ধরা হয় যে শি ইজ ওয়ান অফ দ্য মডেলস, তো ওভাবে করে ট্রিটমেন্ট হয়। তবে আস্তে আস্তে অনেক পরিবর্তন হচ্ছে।
স্পেশালি আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি খুব ক্লিয়ার রাখি দ্যাট আই হ্যাভ আ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আই এম অলসো আ বিউটি কুইন, বাট এটাকে কোনোভাবে আসলে শুধুমাত্র মিডিয়াতে মডেলিং করে এইভাবে করে দেখার কোনো স্কোপ নেই আর কি। আসলে আমাদের দেশে ব্যারিয়ার্স গুলো আসলে কেন, মানে তোমার কি মনে হয়, তুমি মানে ইন ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ডের মধ্যে বলতে পারো ব্যারিয়ার্স গুলো কেন হচ্ছে? মানে মিডিয়া একজন মেয়ে বা সে মডেলিং করুক বা কোনো বিউটি কন্টেস্টে যাক, বা মানে এই ধরনের বিষয়গুলো, মানে আমি আসলে নাটকে অভিনয়ের বিষয়টা বললাম না, সিনেমা বলো বা মডেলিং র্যাম্প বা যেটাই হোক না কেন বা বিউটি কন্টেস্ট, সে এখানে ব্যারিয়ার্স গুলো কেন হচ্ছে, মানে তোমার কি মনে হয়? একটা মানে দুই একটা ওয়ার্ডের মধ্যে বলো। আমার মনে হয় কেন হচ্ছে বলতে আমরা তো মানে পরিবর্তন আমাদের দেখছি। মাইন্ডটা কি আসলে ব্রড করতে পারছি না এই জন্যই নাকি? আমাদের আসলে ইন্টারন্যাশনাল ইন্টারাকশন অনেক কম, কারণ আমাদের দেশের আসলে পভার্টি একটা কারণ হতে পারে, রাইট। ল্যাক অফ টেকনোলজি একটা কারণ হতে পারে, ল্যাক অফ এডুকেশন একটা কারণ হতে পারে, এবং আমাদের দেশে যে অন্য সব পৃথিবীর মানুষের মাইন্ডসেটটা কেমন এটা জানার, তাদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ কিন্তু সাধারণ জনগণের অনেক কম। ফলে দেখা যাচ্ছে তারা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরেই বড় হচ্ছে বাই জেনারেশন, যে কারণে আমার কাছে মনে হয় যে তারা হয়তো অনেকটা ওপেন মাইন্ডেড হতে পারছে না। তবে আমরা তো পরিবর্তন দেখছি এখন, বিকজ এখন তো আমরা একটা হিউজ ইউথ সার্কেল দেখতে পাচ্ছি যারা অনেক প্রোগ্রেসিভ, যারা হচ্ছে মেয়েদেরকে সম্মান করে, এবং মেয়েদেরকে সম্মান করে বলতে অনেকে দেখা যায় যে বলতে শুনি যে সম্মান করার এরকম হলে আমি সম্মান করব, ওরকম হলে করব না। হ্যাঁ, এই ধরনের একটা অদ্ভুত ডিসক্রিমিনেশনে না যাই, মেয়েদেরকে সম্মান বা পুরুষদেরকে সম্মান বলতে সে পাঞ্জাবি পরা থাকুক অথবা সে প্যান্ট শার্ট পরা থাকুক, সে ওয়েস্টার্ন ড্রেস পরা থাকুক বা বাঙালি লুঙ্গি পরা থাকুক, সবাইকে আসলে যে কোনো সম্মান জায়গা করতে থেকেই হবে। সম্মান হ্যাঁ। করা যায়। এবং এই সেম কনসেপ্টটাই কিন্তু মেয়েদের জন্য, আমি শাড়ি পরে আসি, আমি গাউন পরে আসি, আমাকে অ্যাজ আ পার্সন রেসপেক্ট করতে হবে। তো এই মাইন্ডসেটটা আসলে বাংলাদেশে আমি বলবো না একেবারেই নেই, তবে এটা সামগ্রিকভাবে স্প্রেড হতে আমার মনে হয় আরো অনেক বেশি এডুকেশন অ্যান্ড ইন্টারাকশনের দরকার রয়েছে। সো এডুকেশনের একটা বিষয় আছেই তো অবশ্যই, সেটা অস্বীকার করার মতো না। আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে যে মডেল চায়, কিন্তু শাড়ি মানে ড্রেস আপটা হবে যে সে, মানে আমি আর নাই বললাম যে আসলে এরকম হচ্ছে, মানে আমিও না, দেখি। বাংলাদেশের মানুষ আসলে মডেলও চায় যে হ্যাঁ। অ্যাক্ট্রেসদেরকে দেখবেও, আবার তাদের নিয়ে আবার দুর্নামও ইন্টারেস্টিং বিষয় করবে। হচ্ছে যে হ্যাঁ, তাদেরকে দেখলে কিন্তু আবার সেলফিও তুলতে চায়। Yes, মানে yes. রিসেন্ট কিছু ঘটে যাওয়া ঘটনাও বলা যেতে পারে যে এরকম, কিন্তু তাদেরকে দেখে মানে সেলফিও তুলতে চায়, কিন্তু মানে সামনাসামনি আপু আপনার ভক্ত, হ্যাঁ, আবার হ্যাঁ, দেখা যাচ্ছে যে হ্যাঁ। আবার অনলাইনে অনেক অনেক হ্যাঁ, অনেক আজগুবি ধরনের জিনিসপত্র comment হচ্ছে। দিচ্ছে, I know। So এই যে মানে মাইন্ডটা মানে সবসময় চেঞ্জিং। এই দিক থেকে আমি একটু লাকি বলতে পারি, কেননা আমার বিশাল ফ্যান বেস তো নেই, তবে আমার খুবই লিমিটেড একটা সার্কেল অফ পিপল রয়েছে যারা আমাকে সবসময় সাপোর্ট করে, এবং অনেক লং টাইম ধরে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষগুলো আসলে আমাকে দে লিটারেলি ট্রিট মি লাইক ওয়ার্শিপিং সামওয়ান। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমার ব্যাকগ্রাউন্ডটা মেবি লিডারশিপের ক্ষেত্রে ছিল অথবা হিউম্যানিটেরিয়ান কাজের ক্ষেত্রে ছিল, সেটা একটা কারণ হতে পারে যে অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু মানুষ আমাকে একজন অ্যাক্টিভিস্ট হিসেবেই চিনে এসেছে, এবং দেশের বাইরে সব জায়গায় মানুষ আমাকে দেখেছে যে অ্যাক্টিভিজমের সাথে জড়িত, লিডারশিপ ট্রেনিংয়ের সাথে জড়িত। তো হয়তো ওই কারণে হতে পারে যে আই গেট আ ডিফারেন্ট কাইন্ড অফ রেসপেক্ট। বাট যখন অনেকে কিন্তু এটাতে শকও খায়, ভাবে যে আমি Right. চেঞ্জ হয়ে যাচ্ছি। হ্যাঁ, বলে আমরা তো তোমাকে চিনি অ্যাজ আ leadership trainer, as a professional, as an activist. Why are you downgrading yourself? Why are you going into media and modeling? অনেকে এটাকে ভাবে যে আমি মনে হয় মানুষ হিসেবে পরিবর্তন হয়ে যাচ্ছি, তবে বিষয়টা এরকম না। যারা আমাকে একদম পার্সোনালি চিনে তারা বুঝতে পারবে যে আসলে একজন পার্সনের কিন্তু তার পার্সোনালিটির মধ্যে ডাইভার্সনেস থাকে। হ্যাঁ, Right. সো আমার যেমন আমার গ্ল্যাম ফটোশুটস অ্যান্ড দেন হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ রেপ্রেজেন্টেশন, এগুলো যেরকম আমার পছন্দ, তেমন আবার আমার প্রফেশনাল স্পেয়ারটা তো আমি অনেক কমিটেড। তো একটা পার্সনের আসলে ভিন্নতা থাকতে পারে তার পার্সোনালিটির মধ্যে। তো আমার কাছে মনে হয় যে বিউটি প্যাজেন্টের ক্ষেত্রে আমি এক ধরনের ব্যালেন্স খুঁজে পেয়েছি লাইফে, যেখানে আই ক্যান বি happy and I can also be committed. I can do something for the country as well as be as glamorous as a model. গ্রেট, নাইস টু হেয়ার ইট। আসলে সবার মধ্যে এটাগুলো থাকে না, আসলে কথাগুলো আপু যেগুলো বলছিল
মানে প্রতিটা কথা থেকে আমাদের সবার কথা থেকে কিন্তু শেখার আছে আসলে। আমরা কি মানুষ, মানে আমরা শিখতে চাই আরো। পিপলস রেডিও 91.6 FM এর আজকে ইউনিভার্সিটি বিশেষ শো চলছে। মেঘনা আলম বিন্স আর্ট বাংলাদেশ আমাদের সাথে আছে। আপনারা কমেন্ট করছেন, কমেন্ট অবশ্যই আমি ফাঁকে ফাঁকে পড়ে নিব। আমাদের সাথে এখন আছেন এমডি হাসান, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আপু হ্যাঁ, আপুর জন্যই মনে হয় ভালো লাগছে, কারণ আপু আসার কারণে এই স্টুডিওটা আর একটু মানে আমাদের কাছে মানে দেখার মতো হয়ে উঠেছে। আহসানুল্লাহ আছে, নাকিব, ইমরান নাকিব আছে। তাহরিন জেরিন লিখেছেন হ্যালো কুইন, লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ। ইয়েস, আসলে বিউটি কুইনই বলা চলে। আর একজন লিখছেন এমডি আশরাফুল ইসলাম, হাই, হ্যালো ব্রো। হ্যালো। আসলে পিপলস রেডিও 91.6 FM এর যারা নিয়মিত লিসেনার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে আসলে আপনাদের ভালোবাসায় কিন্তু পিপলস রেডিও এই আমরা 10 বছরে আপনাদের ভালোবাসার কারণেই আমরা আরও হয়তো সামনে আরও এগিয়ে যাব। মানে 10 বছর তো কম কথা না, আমরা আরও চাই যে এই পিপলস রেডিও আরও নতুনত্ব আনবো, আরও আপনাদের জন্য আরও ভালো ভালো। আপনারা তো আসলে রেডিও স্টেশন তো শোনা হয়েই থাকে, আসলে গান আপনারা যারা গান পছন্দ করেন এই ধরনের মানে বিষয়গুলোই মাথায় থাকে। সো আমরাও চেষ্টা করছি যে আপনাদের জন্য সেই ধরনের মানে যে সংগুলো আপনারা পছন্দ করেন বা যেই প্রোগ্রাম বা সেই যে শোগুলো আপনারা পছন্দ করেন সেগুলো আপনাদের কাছে নিয়ে আসতে। সো আমি কিন্তু মানে সবসময় আপনাদের জন্য এই বিনোদন ভিত্তিক অনুষ্ঠানগুলোই করে থাকি। সেলিব্রিটি থাকে আমার অনেক শোতে। আজকে যদিও এটা স্পেশাল শো, অ্যানিভার্সারি স্পেশাল শো, আমাদের সাথে এই জন্য স্পেশাল মানুষ আছে মেঘনা আলম আপু। তো মেঘনা আলম আমাদের সাথে মিস আর্ট বাংলাদেশ আছেন। আপু, ক্লাইমেট চেঞ্জ নিয়ে তোমার এই কনসেপ্টটা মানে সরি ক্লাইমেট চেঞ্জ নিয়ে তোমার কোনো কাজ করা হচ্ছে কিনা এখন বর্তমানে? ইয়েস, এবং আমি যেটা শুরু থেকে বারবার রিপিটেডলি বলছি যে মাই কানেকশন উইথ উইমেন, ওটাই কিন্তু হচ্ছে নারীদের মধ্যে যে এক ধরনের বন্ধুত্ব। আমাদের সমাজে আমরা যেমন পুরুষদের মধ্যে বন্ধুত্বটা খুব পপুলার, হ্যাঁ, সেরকম মেয়েদের মধ্যে যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এটার কিন্তু আসলে ক্লাইমেটের সাথেও এক ধরনের কানেকশন রয়েছে। আমরা বলি যে নেচার অনেকটা হচ্ছে নারীর প্রতীকী বলতে পারি। কেননা না যাই আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমি যদি কথা বলি যে কেন আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে এত কমিটেড, তার একটা কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু আমরা অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখে থাকি, এবং এটা কিছুটা লজ্জারও যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেক প্রাউড হওয়ার মতো নিউজ যত কম তত বেশি হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা। অনেকটা দেখা যায় যে হ্যাঁ, অনেক দেশের মানুষ বাংলাদেশ বলতেই ভাবে যে বন্যা হচ্ছে এখানে, হ্যাঁ, তবে বাস্তব ক্ষেত্রে কিছু ফ্যাক্টুয়াল বিষয় তো রয়েছেই সেখানে। তো ওই রকম প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমাদের দেশের নারীরা খুব সাফার করে, কেননা নারীদের জন্য প্রপার স্যানিটেশন ব্যবস্থা বা তাদের জন্য সেফ একটা স্পেস যেখানে সে আসলে কোনোভাবে কোনো যৌন হেনস্থারও মুখোমুখি হবে না, এরকম স্পেসও কিন্তু আমাদের দেশে নেই। তো প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের দেশের যে অন এভারেজ উইমেনরা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, তারা কিন্তু অনেক সাফার করে। সো এই ক্ষেত্রটা হচ্ছে অ্যাজ আ উইমেন আমি ফিল করি যে এত প্রগ্রেসিভ একটা জায়গায় থেকে এত অ্যাডভান্টেজেস পেয়ে জীবনে, এবং আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবার এত সাপোর্ট থাকার পর আমি যে একটা সুরক্ষিত অবস্থানে বড় হয়েছি জীবনে, সেখান থেকেও কিন্তু আমি অবাক হই যে যেই সমস্ত নারীরা এত ডিসঅ্যাডভান্টেজ একটা লাইফ লিড করে ওরা কিভাবে ডিল করে এটার সাথে। হ্যাঁ, আমার কাছে অবাক লাগে যে অ্যাজ আ হিউম্যান বিং হাউ ইজ ইট পসিবল টু লিভ লাইক দ্যাট। সো আমার কাছে ওই উপলব্ধিটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আই নিড টু ওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ। তো আমার এই ক্ষেত্রে প্রথম যে কাজের লক্ষ্যটা সেটা হচ্ছে আমরা মানুষকে অনেক রকম এডুকেশনাল কন্টেন্ট শেখাতে পারি, অনেক রকম স্টেপও নিতে পারি, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মানুষকে সেন্সিটাইজ করা, মানুষকে উপলব্ধি করানো। আমার একজন পুরুষ বন্ধু, সে জানে আচ্ছা মেয়েদের প্রবলেম হয়, বাট সে এটা উপলব্ধি করে যে একটা মানুষের কষ্ট হচ্ছে, আমার সেই কষ্টটা রিমুভ করতে হবে। এটা কিন্তু দুটার মধ্যে আসলে অনেক ডিফারেন্স। সো আমার একত্র ফাউন্ডেশনের থ্রুতে আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা মানুষকে সেন্সিটাইজ করার চেষ্টা করি। এটা ক্রিয়েটিভিটির থ্রুতে হতে পারে, এটা একটা আলোচনার থ্রুতে হতে পারে, এটা কোনো একটা
লেখা পড়ার মাধ্যমে হতে পারে, যে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ইউথরা এক জায়গায় হয়ে আমরা বিভিন্ন ইনফরমেটিভ জিনিস সম্পর্কে পড়ি, একজন আরেকজনের সাথে কথা বলি, আমাদের মতামত শেয়ার করি। তো এটার মাধ্যমে যেটা হয়, আমরা মানুষকে উপলব্ধি করানোর চেষ্টা করি যে ক্লাইমেট চেঞ্জ বিষয়টা কী এবং এটা বাংলাদেশের নারীদের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে। তো আমার কাজের মূল একটা লক্ষ্য হচ্ছে সেটা। এবং আমরা এক্ষেত্রে যেটা করি, সাধারণত আমরা প্রতি 4 বছর পর পর একটা ইন্টারন্যাশনাল ক্যারাভান করে থাকি। ক্যারাভান মানে হচ্ছে এটা বাই রোড, আমরা বিভিন্ন দেশে যাই, অনেকগুলো দেশের মানুষ একসাথে, এবং আমরা সেখানে একদম গ্রাসরুটস লেভেলের যারা ফার্মার্স রয়েছে এবং তাদের সাথে আমাদের যে অ্যাডভান্টেজ সোসাইটির ইউথরা রয়েছে ওদেরকে একটা মেলবন্ধন করাই এবং ওদের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বলা, এডুকেশন এক্সচেঞ্জ করা, এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করি। এবং এখানে একত্র ফাউন্ডেশন একজন কো অর্গানাইজার হিসেবে কাজ করে, এখানে আরও অর্গানাইজার্স রয়েছে, এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজার্স রয়েছে। সো এটা হচ্ছে একটা কাজের ক্ষেত্র। আর একটা আমি যেটা বলেছি, মাইন্ডফুল লিডারশিপ। মাইন্ডফুল লিডারশিপ বেসিক্যালি হচ্ছে মানুষকে শেখায় যে জীবনটাকে কিভাবে আসলে উপভোগ করতে হয়। জীবন উপভোগ করার মধ্যে আমরা আমাদের অনেক লিডারশিপ ট্রেনার বাংলাদেশে আছে, বিদেশে আছে, যারা মানুষকে সাকসেসফুল হওয়া শেখায়, ফিনান্সিয়ালি সাকসেসফুল হওয়া শেখায়। তবে আমাদের শিক্ষার যে দিকটা আমরা তুলে ধরি সেটা হচ্ছে, আমি কখনোই ধারণা করে নিতে পারবো না যে যেই মানুষটা অনেক উঁচু দালানে থাকে সে অনেক সাকসেসফুল অর হ্যাপি ইন লাইফ, আর যেই মানুষটা হচ্ছে আমি একেবারে হতদরিদ্র বলছি না, বাট একদম সিম্পল ফ্যামিলির কারো কথা বলছি, সে তার লাইফে আনসাকসেসফুল কারণ সে অনেক অনেক টাকা আয় করে না, এই ধারণাটা কিন্তু আমরা কখনোই করতে পারবো না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যতই উপার্জন করি না কেন, আমার যতই খ্যাতি হোক, টাইটেলস হোক, আমি যদি মন থেকে স্যাটিসফাইড ফিল না করি, এগুলো কিন্তু সব ইউজলেস। যে বাইরের মানুষ আমার চাকচিক্য দেখবে, তারা আমাকে নিয়ে কথা বলবে, আমাকে ইন্সপিরেশন ভাববে, অথচ আমি সারাক্ষণ মনের মধ্যে হতাশা নিয়ে থাকি, আমি শান্তিতে ঘুমাতে পারি না, অথবা আমার কারোর প্রতি কোনো ফিলিংস কাজ করে না। আমি অনেক অবাক হই, আমার কিন্তু কখন এরকম অনেক মানুষের সাথে ডায়ালগস হয়, কথা হয়, যারা বলে যে আই ডোন্ট ফিল ফর এনিওয়ান, মানে আমার বাবা মা, আমার মনে হয় আমি সামাজিকতার কারণে তাদের সাথে থাকি, কিন্তু তাদের কিছু একটা হলো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করবো, বাট আই ডোন্ট ফিল ইট, হ্যাঁ, আই ডোন্ট ফিল ফর এনিওয়ান। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন, কারণ হিউম্যান বিইং এর ফার্স্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ, যে একটা মানুষকে অন্য সমগ্র সব কিছু থেকে সৃষ্টির আলাদা করা যায় তার এই অনুভব করার ক্ষমতা থেকে, হ্যাঁ। তো আমি একটা মানুষ যতই সাকসেসফুল হোক, সে যদি অনুভব করতে না পারে তাহলে কিন্তু এই সাকসেসকে আসলে সাকসেস বলা যাচ্ছে না। সো মাইন্ডফুল লিডারশিপের মাধ্যমে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে মানুষের এই মেন্টাল ওয়েলবিংটার উপরে আমরা অনেক রকম কাজ করি, এবং স্পেশালি হচ্ছে ইউথরা এবং যারা লিডারশিপ পজিশনে রয়েছে বিভিন্ন, তাদের কিছু ডিফারেন্ট স্ট্রাগলস থাকে, আমরা ওই স্ট্রাগলগুলোর উপরে বেস করে তাদের মেন্টাল ওয়েলবিংটাকে স্ট্রেনথেন করার চেষ্টা করি। এবং এটার সাথেও আমি ক্লাইমেটকে লিঙ্কড আপ করব, কেননা আমার দেশের যে এনভায়রনমেন্ট, যে ক্লাইমেটিক অবস্থানটা রয়েছে, সেটা কিন্তু ডাইরেক্টলি আমার মানসিক অবস্থানের সাথেও জড়িত। এই যে যেমন আমাদের শুরুতে যেমন আপনি বলছিলেন যে অনেক ট্রাফিক বাংলাদেশে, অনেক বায়ু দূষণ হয় এখানে হ্যাঁ, এয়ার পলিউশনের কারণে মানুষের অনেক রকম ডিজিজ হয়, অনেকে অ্যাজমাতে ভোগে, এবং অনেক মানুষ কিন্তু হসপিটালাইজ হয়ে যায় একটা লাং ডিজিজ নিয়ে, সে জানেও না যে তার এই ডিজিজটা হয়েছে শুধুমাত্র তার ভৌগোলিক অবস্থানের কারণে, হ্যাঁ। তো আমার এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে আমি যদি একটা সুস্থ সুন্দর জাতি তৈরি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমার দেশের ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে হবে। এবং আমি যদি এটাও বলি যে আমি অন্যের জন্য কাজ করছি না, আমি নিজের জন্য কাজ করছি। আমি চাই এমন একটা দেশে থাকতে যেখানে আমি মন খুলে শ্বাস প্রশ্বাস নিতে পারবো, হ্যাঁ, আই ক্যান ব্রিথ ফ্রিলি। আমি চাই আমি এমন একটা দেশে থাকবো যেখানে আমি বাইরে বের হলে আমার কোনো স্কিন প্রবলেম হবে না, হ্যাঁ, কোনো ধুলাবালি এগুলোতে আমার কোনো স্কিন প্রবলেম হবে না, আমার চোখে অ্যালার্জি হবে না। আমি নিজে চাই আমার জন্য এরকম একটা অবস্থান থাকুক।
তবে সেটা এখন তো পাচ্ছি না। পসিবল না। তবে আমরা যদি এটার উপর কাজ করতে থাকি, ক্লাইমেটের উপর, আমরা যদি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে থাকি, আমরা যদি মানুষের মধ্যে এই অনুভব উপলব্ধি ক্রিয়েট করতে থাকি দ্যাট উই নিড টু গেট টুগেদার, উই নিড টু ওয়ার্ক অন ইট, তাহলে ইনশাআল্লাহ ইন আওয়ার নেক্সট জেনারেশন, ফর আওয়ার চিলড্রেন অর আওয়ার গ্র্যান্ড চিলড্রেন, উই ক্যান হ্যাভ দ্যাট ড্রিম বাংলাদেশ, রাইট? রাইট, আসলে আপুর কাছ থেকে অনেক কিছু জানলাম, আসলে সাকসেস বিষয়টাও জানলাম, যে যে বিষয়টা নিয়ে আপু কাজ করছে, মানে আমার কাছে আপু সত্যিই ভাল লাগছে যে বিষয়টা, যে অনেকেই আছে যে অনেক টাকা পয়সা বা 10 তলা বিল্ডিং এ থাকছে বা মনের মধ্যে শান্তি নেই, সো এই বিষয়গুলো যে মানি ব্রিংস কমফোর্ট। হ্যাঁ আমি এটা কখনোই বলবো না যে আপনাদেরকে যারা পয়সা উপার্জন করা শিখাচ্ছে তাদের কাছে শিখেন না, অথবা আপনি আজকে থেকে কাজকর্ম বন্ধ করে দেন, এটা আমি কখনোই বলবো না। মানি ব্রিংস কমফোর্ট, জীবনে এক ধরনের কমফোর্টেবল একটা স্টেট আনে। তবে আবার এটাও বলবো না যে আজকে যে রাস্তায় শুয়ে আছে, যার শীতের দিনে গায়ে একটা কম্বল নেই, সে মহা খুশি। তবে এটা হতে পারে, আমি তো জাজ করতে পারছি না, আমি জানি না অন্য একটা মানুষের মনে অন্তরে কি চলছে। তবে নর্মালি আই এম নট সাপোজ টু সে যে তোমার লাখ টাকার বিছানায় ঘুম হচ্ছে না, কিন্তু অন্য একটা মানুষের রাস্তায় ইটের উপরে ঘুম হচ্ছে, তো তোমার চেয়ে সে বেশি খুশি, এখন তুমি তোমার সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে রাস্তায় গিয়ে ঘুমাও। এটা কিন্তু আমি কখনোই কাউকে অ্যাডভাইস দিতে পারবো না। তবে মেন্টাল পিস কমফোর্টের থেকে অনেক ডিফারেন্ট একটা জিনিস। ইউ আর নট সাপোজ টু ফিল জাস্ট ওকে, যে আমি জীবনে স্যাড না, আমি ওকে। ইউ আর সাপোজ টু ফিল হ্যাপি। আমার লিডারশিপ ট্রেনিং এর একটা মূল লক্ষ্য হচ্ছে আমি স্যাড না জীবনে, আমি কিছু ফিল করি না, এটা আমার জীবন হতে পারে না। আই নিড টু ফিল হ্যাপি এভরি ডে। আমার প্রতিটা দিন মনে হতে হবে যে আজকে আমি নতুনভাবে উদ্বুদ্ধ, আজকে আমি অনুপ্রাণিত, আজকে আমি আমার বাবা মা পরিবারের মানুষদেরকে আরো বেশি ভালোবাসি। এই যে ভেতরের যে ফিলিংসগুলো, এটার একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্যই আমি আসলে মাইন্ডফুল লিডারশিপ ট্রেনিং করাই। এক্সেলেন্ট। আসলে আপুর কাজগুলো আমি মানে জেনে খুবই আনন্দিত হলাম, যে আসলে এটা থেকে আমার নিজেরও অনেক কিছু আমি জানলাম। তোমার এই মানে তোমার কাছ থেকে এই বিষয়গুলো আসলে আমাকেও ইন্সপায়ার করেছে কিছু কিছু বিষয়। সো এটা যারা আসলে শুনছেন তারাও হয়তো ইন্সপায়ার হবেন। চলছে পিপলস রেডিও 91.6 FM এর 10th অ্যানিভার্সারির স্পেশাল শো, এবং স্পেশাল শোতে একজন স্পেশাল মানুষ আমাদের সাথে আছে, মিস আর্ট বাংলাদেশ মেঘনা আলম। অনেকেই কমেন্ট করছেন, কমেন্ট সেকশনে একটু যাচ্ছি আবার ফিরে। আমাদের সাথে এখন জয়েন করে আছেন এমডি আশরাফুল ইসলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ব্রাদার, আমি খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। মোহাম্মদ মকবুল লিখেছেন হাসান, ওয়েল সেড, থ্যাংক ইউ। খায়রুল আর্ট ওয়ার্ক, শুভকামনা রইল আগামী দিনগুলো ভালো করতে পারে। আমি আমার প্রাণের শহর দিনাজপুর থেকে পিপলস রেডিও 91.6 FM এর পাশে আছি সব সময়। অসংখ্য ধন্যবাদ ভাই, মানে আপনারা যে এই অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে আপনারা শুনছেন এবং আমাদের শোগুলো দেখছেন, আমাদের রেডিও স্টেশনের সাথে আছেন, এই জন্য আমাদের এই পিপলস রেডিও পরিবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাকিব হাসান নাকিব লিখেছেন, ভাই উত্তর পাইলাম না। আচ্ছা ভাই, আপনার কোন প্রশ্নটা? আমি আবার একটু যাচ্ছি ফিরে। আজকে আমি বলেই দিয়েছি, আপু মাইন্ড করবা না, যে ভালো হোক খারাপ হোক সব আমাদের যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল শো, সবার কমেন্টই পড়বো, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। নাকিব লিখেছিলেন যেটা, সেটা হচ্ছে কুইন আপু আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের দেশের বাড়ি কোথায়? এটা তো ভাই আমিই জানি না, মনে হয় না আপু পারবে। আমি এটা জানতাম, পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। আচ্ছা আমি নিজে বরিশাল নাকি এটা? ভাই আপনি একটু জানলে আমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তবে আমি একটা জেনারেল নলেজ কোয়েশ্চেন এখানে আমাদের ভিউয়ার্সদের জন্য রেখে দেই, সেটা হচ্ছে বলেন তো 2020 সালে বাংলাদেশের প্রথম মিস আর্ট বাংলাদেশের নাম কি? আপু কিন্তু একটা কোশ্চেন করে দিয়েছে ভাই, সেটার অ্যানসার করেন আপনার। কারেন্ট অ্যাফেয়ার্স এ আছে, কিন্তু এটা না জানলে কিন্তু আপনি যে কোনো জায়গায় ধরা খেয়ে যাবেন, ইন্টারভিউ বোর্ডে অথবা অ্যাডমিশন টেস্টে। না ভাইকে আমি অ্যাপ্রিশিয়েট করি আসলে, নাকিব ভাইকে, কারণ হচ্ছে যে তিনি দুটো কোশ্চেন করেছেন, মানে বিসিএস পরীক্ষার মতো। আমরা গুগল করে অ্যানসার করে দিতে পারি। হ্যাঁ মানে তুমি এই ফাঁকে গুগলটা করে ফেলতে পারতাম, হয়তো আমার দিকে তাকিয়ে থাকতো। উনি জন্ম তারিখও জানতে চেয়েছে, জসীমউদ্দিনের জন্ম তারিখ। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আজ থেকে অলমোস্ট অনেক অনেক বছর আগের, আমি এক্সাক্ট বছর বলবো না, তাহলে মানুষ আমার বয়স ক্যালকুলেট করা শুরু করে দিবে। তখন কিন্তু এরকম প্রশ্ন থাকতো, আমরা যে কবিতা পড়তাম সেই কবির নাম, তার জন্মস্থান, তারপর হচ্ছে জন্ম তারিখ, এগুলো কিন্তু তখন আমাদেরকে মুখস্থ করতে হতো।
আমার মনে হয় যে কমেন্টটা করছে তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া? নাকিব হাসান কোন ক্লাসে পড়ে মানে সেটা হয়তো বলেনি, বাট কোশ্চেনটা ভালো, হ্যাঁ, মানে পজিটিভ। interesting. ভাই আপনার উত্তর কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, আমরা কিন্তু পারি না, বুঝছেন, সত্যি কথা বলতে আমরা পারি না, যেটা পারি না সেটা না, অবশ্যই তবে বলবো। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমাদের আজকের অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, এটা একটা মজার খোরাক ছিল আর কি ফাইনালি। রাইট। সো পিপলস রেডিও 91.6 এর বিশেষ অ্যানিভার্সারি শোতে আমাদের সাথে বিশেষ মানুষ মেঘনা আলম ছিল। মানে এতক্ষণ আমি মানে একদম শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আপু, আমাদের শো এবং পিপলস রেডিওর জন্য কিছু বলার আছে তোমার? পিপলস রেডিও, এখানে আমি আগেও এসেছি এবং আমার পিপলস রেডিও 91.6 FM এমন একটি চ্যানেল যেটা আসলে সবসময় চেষ্টা করে মানুষ যারা মানুষের জন্য কাজ করছে তাদেরকে হাইলাইট করার। ওকে। এবং আমি অনেক বছর আগে থেকে খেয়াল করেছি যারা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছে তাদেরকে বিভিন্ন সময় পিপলস রেডিও ইনভাইট করে, হাইলাইট করে। এটা খুব ভালো একটা তাদের একটা ভালো দিক। এবং পিপলস রেডিও আসলে মানুষের জন্য, নামটাতেই বোঝা যায়। এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আপনাদের 10 ইয়ার্সের একটা লং জার্নি গিয়েছে, সাকসেসফুল জার্নি। আপনারা অনেক অনেক মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন এবং আমার আসলে এটা দোয়া থাকবে যে আপনারা সামনে এগিয়ে যান এবং আমাদেরকে নতুনত্ব কিছু এনে দিন, আরও অভিনব কিছু। এবং আমাদের যারা এই চ্যানেলের ভিউয়ার্স এবং লিসনার্স তারা যাতে উপকৃত হতে পারে এরকম আরও অনেক অনেক প্রোগ্রাম সামনে যেন আমরা দেখতে পাই, সেই আশায় রাখছি। থ্যাংক ইউ আপু। আসলে তোমার একটা বিষয় আমি আসলে মানে জানার খুব ইচ্ছে ছিল যে মিস আর্ট বাংলাদেশ এই বিষয়টা তো তোমার নামের টাইটেলের শেষে চলে এসছে, হ্যাঁ, তো সবাই সেই নামটাই তোমাকে বেশি চিনে, মানে মিস আর্ট বাংলাদেশটা মেঘনা আলম মানে এটার সাথে। হ্যাঁ। তো এই টাইটেলটা নিয়ে তোমার মানে কেমন লাগছে? এটা মিস আর্ট বাংলাদেশ যে টাইটেলটা, আমার আই উড সে যে আই ফিল সার্টিন অ্যামাউন্ট অফ মিক্সড ইমোশন। একদিকে যেরকম হচ্ছে আমি অনেক প্রাউড ফিল করি যে এটা এক ধরনের সেলফ অ্যাকমপ্লিশমেন্টও, আর একদিকে কিন্তু আমি অনেক বিশাল একটা রেসপন্সিবিলিটির ভার ফিল করি। আমার কাছে মনে হয় যে আই নিড টু ডু মাই বেস্ট টু ডু জাস্টিস টু দিস টাইটেল। যে আমার মনে হয় এরকম একটা টাইটেল যাকে দেওয়া হয়েছে তার উচিত প্রতিনিয়ত নিজেকে আরও পলিশ করা, নিজেকে আরও স্ট্রেনদেন করা। কেননা আমাদের কিন্তু মিস আর্ট বাংলাদেশ একটা চলমান প্রতিযোগিতা, কারণ এখন আমার 2021-এ একজন নিউ উইনার হচ্ছে, ভবিষ্যতেও আরও উইনার হবে। তারাও কিন্তু এই ফার্স্ট মিস আর্ট বাংলাদেশ যে ছিল তাকে একটা ইন্সপিরেশন হিসেবে দেখে যে আমি কি কাজ করেছি, কোথায় কি বলছি, এই জিনিসগুলো এক ধরনের লাইফ লাইন ক্রিয়েট করে তাদের জন্য টু ফলো। সো আমার কাছে এখন মনে হয় যেহেতু অন্যরা আমার থেকে ইন্সপায়ার্ড হবে, আমার জার্নিটা থেকে শিখবে, সো আমাকে প্রতিনিয়ত আসলে কনসিয়াস থাকতে হবে দ্যাট আই ডু নট মেক আ রং চয়েস। সো ওই দিক থেকে আমার মনে হয় যে এটা দায়িত্ব এবং গর্ব দুইটারই আসলে এক ধরনের মিক্সড ইমোশন। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আমাদের সাথে আমাদের এই বিশেষ স্পেশাল শোতে জয়েন করার জন্য। আমরা পিপলস রেডিওর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, মানে তোমাকে সরি আমি তুমি বলে ফেলি অনেক সময়, অনেকের সাথে মানে ইন্টারাপ্ট হয়তো, মানে কেউ একটু সিনিয়র কেউ জুনিয়র। সো পিপলস রেডিওর এই আজকে স্পেশাল শোতে তুমি এসেছো, আমরা খুবই খুশি হয়েছি। পিপলস রেডিওর পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যতে তুমি আরও এগিয়ে যাও, আমরা এটাই চাই। 91.6 FM এই মতো আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন, কারণ কোভিড কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশ থেকে চলে যায়নি। ওয়েল, থ্যাংক ইউ এভরিবডি।